আচ্ছা, আমরা গতদিন যে চ্যাপ্টারটা পড়ছিলাম, মানে অনলাইনে যে চ্যাপ্টারটা পড়ছিলাম, মানে মানুষের জনন, এই চ্যাপ্টারে আমাদের হয়েছিল যেগুলো একটু রিক্যাপ করে নিই হালকা করে। এই যেরকম হয় না টিভি সিরিয়ালে রিক্যাপ হয়, সেরকম ব্যাপার। তো সেখানে আমরা হিউম্যান রিপ্রোডাকশানের ফার্স্ট পার্টটা পড়েছিলাম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এবং তখন বলেই দিয়েছিলাম যে আমরা আজকের গ্যামেটোজেনেসিস মেনলি পড়ব। ফার্টিলাইজেশনের ক্লাসটা এর পরের দিন হবে, ফার্টিলাইজেশনের ক্লাসটার পরের দিন হবে, পার্টুইরেশন লাস্ট দিন হলে হয়ে যাবে। আর মেনস্ট্রুয়াল সাইকেল আর ল্যাকটেশন, এর মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল আমি কিছুটা জননগত স্বাস্থ্য পড়া থেকে বলেছিলাম, এখানে বাকিটা হবে। মোস্ট প্রবাবলি সেটা আজকেরই হয়ে যেতে পারে। আর ল্যাকটেশনটা ওই পার্টুইরেশন বা ল্যাকটেশন এই দুটো ক্লাস একসাথে হয়ে যাবে। তো এরপর আমরা মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানের বাইরের পার্টগুলো পড়েছিলাম। মেন যে মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান মানে টেস্টিস, সেটা পড়েছিলাম। তারপর আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ যে পার্টগুলো আছে সেই পার্টগুলো পড়েছিলাম, তার বাইরের গঠন পড়েছিলাম, নেক্সট তার ভিতরের গঠন পড়েছিলাম। আলটিমেট আমরা পড়েছিলাম, এটা কি ছিল, ও মেল ফিমেলের মধ্যে বোধহয় পার্থক্য ছিল, আর কিছু না। আলটিমেট ছিল এই জিনিসটা, এটা আমি গতদিন পড়াতে পড়াতে বলেছিলাম, যেটা আজকের আবারও আমরা পড়ব। আচ্ছা, তো আজকের আমরা ঠিক যে জায়গাটা দিয়ে শুরু করব। আপনি আমার কোশ্চেনটার অ্যান্সার দেবেন আজকে? আরেকবার আমার কোশ্চেনটা বল। আহ, ওই তো ওই ভিডিওটায় একটা, যেটা ছিল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার দেবো। আগে আমি একটু ছোট করে ওর প্রশ্নটা সবাইকে বলছি। আমরা অনেকেই হয়তো জানি যে একাধিক স্পাম তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে, এবং সেই প্রতিযোগিতাটা গিয়ে শেষ হয় ওভামের কাছে গিয়ে। তো সেখানে কি হয়, সেখানে যে সবথেকে সুস্থ স্পার্ম বা যে সবল, যে অন্যান্য স্পার্মের তুলনায় বেশি অ্যাক্টিভ, সেই অ্যাক্টিভ স্পার্মটা ওভামটাকে ফার্টিলাইজড করে বা ফিউজ হয়। তো সুদীপা আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, যেখানে আমি জানি না ভদ্রলোককে, তিনি বলছেন যে আমরা যেটা জানি সেটা ভুল জানি। উনি যেটা বলেছেন যে একটা ওভাম সে একটা স্পামকে সিলেক্ট করে, ঠিক আছে, যে কোন স্পামটা আসবে তাকে একটা ওভাম সিলেক্ট করে, স্পাম সিলেক্ট করে না। তো ঘটনাটা আমি হয়তো নিষেক পড়াতে কি আরেকটু ডিটেলসে বলতে পারবো তোদের। আমি আজকে জাস্ট ওর কোয়ারিটার অ্যান্সারের জন্য বলছি, বা প্রশ্নটা শুনে হয়তো তোদের মধ্যেও অনেক কোয়ারি জেগেছে। অনেকেই হয়তো আগে এই কনসেপ্টটাই জানতিস যে যে স্পামটা সবথেকে বেশি অ্যাক্টিভ সেই গিয়ে একমাত্র নিষেক করে। তো এই কোয়ারিটার অ্যান্সার হলো যে কখনোই এরকম হয় না যে ওভাম কোনো স্পামকে সিলেক্ট করে, এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। তবে এটা হয় যে ওভাম পরবর্তী স্পামকে আসা বন্ধ করে। মানে ধর একটা স্পাম এলো এন, নেক্সট আর একটা স্পার্ম এলো এন, তো যদি দুটো স্পাম কোনোভাবে ওভামকে ফার্টিলাইজড করে, তাহলে আমরা 2n এর পরিবর্তে 3n হয়ে যাব। যদি দুটোর বেশি স্পার্ম আসে তাহলে আমরা 4n হয়ে যাব, তাই না? এইভাবে আস্তে আস্তে করে ডিপ্লয়েডি না হয়ে আমরা ট্রিপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি, পেন্টাপ্লয়েডি, হেক্সাপ্লয়েডি, হেপ্টাপ্লয়েডি, এরকমভাবে আস্তে আস্তে আমাদের ক্রোমোজোমের সেটের সংখ্যা, নট ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম সেটের সংখ্যা বা ক্রোমোজোম যে গুচ্ছর সংখ্যা, সেই গুচ্ছটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সেটা কখনোই করা সম্ভব নয়, তাহলে তো আমরা ডিপ্লয়েডই থাকবো না। সেই জন্য একটা ওভা যেটা করতে পারে, আমি ভিডিওটা সম্পূর্ণভাবে শুনতে পাইনি, তবে লেখাগুলো পড়ে যেটা বুঝলাম যে ওখানে বলেছে নেক্সট স্পামকে আটকাতে পারে। এটা একদমই ঠিক। একটা স্পাম ফার্টিলাইজড করে দেওয়ার পর, ওভামকে ফার্টিলাইজড করে দেওয়ার পর নেক্সট স্পামকে অবশ্যই সেই ওভামটা আটকাতে পারবে, একটা লেয়ার তৈরি করে, একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। যেটা বুঝতে গেলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে আর একটা দিন, মানে সামনের দিন আমরা যখন ফার্টিলাইজেশনের ক্লাসটা পড়ব, সেই ফার্টিলাইজেশনের ক্লাসটায় ব্যাপারটা ডিটেলসে থাকবে। ঠিক আছে, আপাতত অ্যান্সার এরকমই একটা দিয়ে রাখলাম, মানে যেটা বলা হয়েছে স্টেটমেন্টটা ভুল। আচ্ছা, এবারে আসছি আজকের টপিকে। হ্যাঁ বল, কিছু বলবি কেউ? হ্যাঁ, না। আচ্ছা 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 আচ্ছা, আজকের আসছি ফার্স্ট যে টপিকে, সেটা হলো ডায়াগ্রাম। তো আমরা অনেক দেখেছি গতদিন, আজকে ডায়াগ্রামের পার্টটা একটু পরে আনছি, আজকে ডায়াগ্রাম দিয়ে শুরু করছি না। আজকের আমরা যে জায়গাটা দিয়ে শুরু করছি তার নাম হচ্ছে গ্যামেটোজেনেসিস।
যেটা তোরা দেখেছিস ফার্স্ট দিনে আমরা বলেছিলাম যে এবার আমরা গ্যামেটোজেনেসিস পড়ব। তো আজকে সেই পার্ট, এই গ্যামেটোজেনেসিস পার্ট, এইটা আজকের আমরা পড়তে চলেছি। তো গ্যামেটোজেনেসিস জিনিসটা অ্যাকচুয়ালি কি, এখানে কি হয় আর কি কি প্রশ্ন আসে সব কটাই জানতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট তাহলে গ্যামেটোজেনেসিস জিনিসটা একটু পড়ি। গ্যামেটোজেনেসিস, যাকে বাংলাতেও গ্যামেটোজেনেসিসই বলে, শুধু বাংলা বানানে বাংলাটা লিখতে হবে, ইংলিশটা ইংলিশে বানানে লিখতে হবে। তো গ্যামেটোজেনেসিস মানে কি? এটা হচ্ছে একটা পদ্ধতি, একটা কোষ বিভাজন পদ্ধতি, কোষ বিভাজন পদ্ধতি। আচ্ছা, যারা প্রথমবার ক্লাস করছিস তাদের একটু বলে দিচ্ছি, ফোনের স্ক্রিন রোটেশনটা অন করে নিবি, ঠিক আছে? ফোনের স্ক্রিন রোটেশনটা অন করে নিবি। আর শুধুমাত্র দেখবি এই যে পেজ, মানে আমাদের যে বোর্ড যেটা দেখাচ্ছে, এটার পাশে একটা, ঠিক যেরকম ইউটিউবে একটা অপশান থাকে যে ফুল স্ক্রিন করার, এরকম ফুল স্ক্রিনের এখন একটা অপশান চলে এসছে গুগল মিটে দেখলাম। আমি নিজে তো কোনোদিন ফোন থেকে দেখি না কি হয়, তো সেরকম একটা অপশান চলে এসছে। সেই অপশানটায় চলে গেলে শুধুমাত্র যে স্ক্রিনটা আমি শেয়ার করছি সেটাই দেখতে পাবি। লেখাগুলো যদি ছোট লাগে তার জন্য অপশান আছে যে তোরা যেভাবে ছবিকে জুম করিস সেভাবে জুম করলে এখানে দেখতে পাবি। এটা একটা কোষ বিভাজন পদ্ধতি, অবশ্যই বিভাজন পদ্ধতিটা মিওসিস, মিওসিস, এবং সেটার দ্বারা কি হয়, সেটার দ্বারা জনন কোষ তৈরি হয়। জনন কোষ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গ্যামেট। গ্যামেট বলতেও আমরা যেটা ভালো করে বুঝি সেটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু এবং ওভাম বা ডিম্বাণু। যে পদ্ধতির মাধ্যমে কোষ বিভাজনের দ্বারা জনন কোষ বা গ্যামেট, রেদার স্পার্ম বা ওভাম তৈরি হয়, তাকে আমরা গ্যামেটোজেনেসিস বলি। তো এই যে গ্যামেটোজেনেসিস, এটা এই গ্যামেটোজেনেসিসটা দু রকম হয়। কীরকম কীরকম? একটা হচ্ছে স্পার্ম প্রডিউসিং মেথড বা শুক্রাণু তৈরির পদ্ধতি, আর একটা হচ্ছে ওভা প্রডিউসিং মেথড বা ডিম্বাণু তৈরির পদ্ধতি। যখন স্পার্ম তৈরির জন্য গ্যামেটোজেনেসিস ব্যবহার হয় তখন তাকে আমরা বলি স্পার্মাটোজেনেসিস, আর যখন ওভাম তৈরির জন্য হয় তখন তাকে আমরা বলি উজেনেসিস। তাহলে এটা হচ্ছে স্পার্ম প্রডিউসিং মেথড বা শুক্রাণু তৈরির পদ্ধতি, শুক্রাণু উৎপাদন পদ্ধতি, আর এটা হচ্ছে ডিম্বাণু উৎপাদন পদ্ধতি। যার যে জায়গায় অসুবিধে হবে আমাকে থামিয়ে জিজ্ঞেস করবি। একটা হলো শুক্রাণু উৎপাদন পদ্ধতি আর একটা হলো ডিম্বাণু উৎপাদন পদ্ধতি। খুব স্বাভাবিকভাবেই শুক্রাণু উৎপাদন পদ্ধতি টেস্টিস বা শুক্রাশয় হয়, আর ডিম্বাণু উৎপাদন সবসময় ওভারিতে হয় বা ডিম্বাশয়ে হয়, ঠিক আছে? একটা শুক্রাশয় হয় আর একটা ডিম্বাশয় হয়, হয়ে গেল। এই পদ্ধতিটার মধ্যে শুক্রাণু উৎপাদন বা ডিম্বাণু উৎপাদন পদ্ধতির মধ্যে একটা মানে মূল নীতি আছে। যেরকম আমরা যখন ফিজিক্সে প্র্যাকটিক্যাল করতাম, প্রায় তোদের সবারই ফিজিক্স আছে বা কেমিস্ট্রিতেও কিছু কিছু ক্ষেত্রে লাগে, জানিস যে একটা প্রিন্সিপাল হয়, যে প্রিন্সিপালের ওপর পুরো প্র্যাকটিক্যালটা দাঁড়িয়ে থাকে। শুধু ফিজিক্স কেমিস্ট্রি বলবো না, সব প্র্যাকটিক্যালির একটা প্রিন্সিপাল হয় যেটার ওপর বেস করে গোটা জিনিসটা দাঁড়িয়ে থাকে। তো সেই রকম যদি আমরা এখানে একটা পদ্ধতির কথা দেখি, মানে জেনারেল প্রসেস, ঠিক আছে, জেনারেল প্রসিডিওর, সেখানে কি থাকবে? সবসময় শুরুতে থাকবে এক নম্বর একটা গ্যামেট মাদার সেল, বা বাংলায় লিখলে গ্যামেট মাতৃকোষ, যেখান থেকে মিওসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হবে। গ্যামেট তৈরি হবে দুটো ধাপে। কেন বললাম বল? মিওসিস, সাধারণত মিওসিস 1 এবং মিওসিস 2 হয়।
তো এই যে গ্যামেট মাদার সেল, এটা উদ্ভিদের ক্ষেত্রে এই সেলটার নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ বা আর্কিস্পোরিয়াল সেল। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়লেও সব প্রাণীর ক্ষেত্রে একই হয়, সেটা হচ্ছে মেল এবং ফিমেলে এই সেলটার নাম আলাদা হয়ে যায়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে ফুল, তার ক্ষেত্রে সবসময় হচ্ছে আর্কিস্পোরিয়াল সেল, আর যখনই সেটা অ্যানিমেলের ক্ষেত্রে হয়ে যাচ্ছে গ্যামেট মাদার সেল, তখনই কিন্তু তার নাম আলাদা হয়ে যায়। তাহলে আমাদের যেটা করতে হবে, যে ব্যাপারটা যদি আমরা জানতে চাই, তাহলে স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস দুটো পদ্ধতি আলাদা আলাদাভাবে পড়তে হবে, তবে কিনা আমরা এই জিনিসটা সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পারবো। আচ্ছা, এই পদ্ধতিগুলো পড়তে গেলে আমাদের বেসিক যে ক্রাইটেরিয়াটা, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে খুব মিনিমাম ক্রাইটেরিয়া। আমাদের শুক্রাশয় এবং ডিম্বাশয় এর গঠন দেখতে হবে, ঠিক আছে? এর গঠন পড়তে হবে। কি ধরনের গঠন? গতদিন বলেছিলাম হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার মানে কি? অঙ্গ সংস্থানগত গঠন। তো বাংলাটার থেকে ইংলিশটা শুনতে ভালো লাগে, ছোট, মনে রাখা সহজ, সেই জন্য বললাম হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। তাহলে আমরা স্পারমাটোজেনেসিস আর উজেনেসিস সম্বন্ধে ডিটেলসে জানবো। তার আগে আমরা একটু জেনে নিচ্ছি সেটা হলো শুক্রাশয় এবং ডিম্বাশয়ের গঠন। আচ্ছা, ফার্স্টে আমরা শুক্রাশয়ের গঠনটা দেখে নেব, নেক্সট আমরা ডিম্বাশয়ের গঠনটায় যাব। তো আচ্ছা, তো দেখ এই ছবিটা, এখন যে ছবিটা আমরা দেখছি, এটা হচ্ছে শুক্রাশয়ের একটা প্রস্থচ্ছেদের কিছুটা অংশ। আমি তার আগে একটু তোদের আগের দিনের এটায় চলে আসি, স্লাইডটায় চলে আসি। সেখানে যখন আমরা এই স্ট্রাকচারটা দেখেছিলাম মনে কর, তখন এর ভিতরে আমি বলেছিলাম, যেগুলো এখন গ্রিনিশ পার্ট, তার ভেতরে বলেছিলাম সেমিনিফেরাস টিউবিউল বলে একটা জিনিস আছে, অর্থাৎ একটা পাইপের মতো জিনিস আছে। আর আমি বলেছিলাম শুক্রাশয়টা একটা ব্যাগের মতো জিনিস, যার প্রচুর খাঁজ বা গ্যাপ বা এরকম জায়গা আছে, যার মধ্যে ওই পাইপটা ভরে রাখা যায়। তো এইগুলো এক একটা ছোট ছোট গ্যাপ, বা যাকে আমরা সেপ্টাল টেস্টিয়াল গ্যাপ বলি, যার গ্যাপগুলোর মধ্যে সেমিনিফেরাস টিউবিউলের মতো এই নালিকাটাকে ভরে রাখা হয়েছিল, তাই তো? গতদিন ক্লাসে এটাই বলা হয়েছিল। তো আজকের আমরা যেটা দেখব এই স্লাইডটাতে, সেটা হলো যে এই সেমিনিফেরাস টিউবিউল, যে নালিটাকে ধরে রাখা হয়েছে, সেই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে কি আছে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে গোল, তার মধ্যে একটা সম্পূর্ণ আছে, বাকি দুটো আংশিক আছে। এই তিনটে গোলের প্রত্যেকটাই হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। মানে শুক্রাশয়ের মধ্যে যে ছোট ছোট চেম্বারগুলো ছিল, টেস্টিসের মধ্যে যে চেম্বারগুলো ছিল, সেই চেম্বারের মধ্যে যে পাইপের মতো অংশ ছিল, যাকে আমরা সেমিনিফেরাস টিউবিউল বলছিলাম, সেই সেমিনিফেরাস টিউবিউলের একটা অভ্যন্তরীণ গঠন, ইনার স্ট্রাকচার। তো সেখানে আমরা ঠিক কী কী দেখতে পাচ্ছি একটু বুঝে নিই সবার আগে। প্রথমত সেমিনিফেরাস টিউবিউল যেটা ধরে নিই আমরা, একটা সেমিনিফেরাস টিউবিউল যদি দেখি, এক মিনিট, একটা সেমিনিফেরাস টিউবিউল যদি দেখি, তো এই সেমিনিফেরাস টিউবিউলের বাইরে একটা এরকম ধরনের একটা আবরণ আছে। যে জায়গাটা আমি একটু রেডিশ কালারের দেখালাম, কিছুই না, এটা একটা আবরণ, ঠিক আছে? তো এই যে আবরণটা, সেখানে কি আছে না, সেখানে বলছে যে একটা লেয়ার আছে, যে আবরণ বা লেয়ার আছে, যেটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই যে বাইরের লেয়ারটা, এর নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, সব থেকে বাইরের লেয়ার টিউনিকা লেয়ার, ঠিক আছে? টিউনিকা স্তর। আচ্ছা, এই টিউনিকা স্তরের ভিতরে, মানে ভাব আপাতত যেটাকে আমি ইয়েলো পার্ট করছি,
আচ্ছা, কমপ্লিটলি ইয়েলো পার্ট করলে হবে না, কারণ অন্যান্য কোষও রয়েছে। 1 মিনিট। আচ্ছা, যে পার্টগুলো ইয়েলো হয়েছে, হয়তো মনে হচ্ছে পুরোটাই ইয়েলো আছে, পুরোটা ইয়েলো নয়। তার কারণ হলো এখানে একটা সেল আছে যেটা এই স্কাই কালারের করে দিচ্ছি, দেখ, এটা দেখলে বুঝতে পারবি যে ইয়েলোর মধ্যে একটু অন্য রকমের সেল, এটা একটু লম্বাটে, ঠিক আছে। এবার দেখ এখানে যে ইয়েলোইশ পার্ট যেটা আমাদের হলো ছবিতে, এই ইয়েলোইশ পার্টটা হচ্ছে স্পার্ম মাদার সেল, ঠিক আছে। এখানে যে ইয়েলোইশ পার্টটা আছে, এখানকার কোনো নাম আমরা এখন শিখবো না, ঠিক আছে, আগে আমরা নিজেদের মতো বুঝে নেবো তারপরে। এটা হচ্ছে স্পার্ম মাদার সেল, মানে শুক্রাণু মাতৃকোষ। আর যেগুলোকে আমরা ওই ব্লুইশ কালার বা স্কাই কালারে ইয়ে করেছি, সেগুলোকে আমরা বলছি কি সার্টোলি কোষ, ঠিক আছে। সার্টোলি কোষ, গতদিন বলেছিলাম সার্টোলি কোষ যে হচ্ছে নার্সিং করে, তাই না, মানে একে বলে নার্স সেল, নারিশমেন্ট করে কাকে, শুক্রাণুকে, এই হচ্ছে সেই সার্টোলি কোষ। এবারে স্পার্ম মাদার সেল থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে স্পার্ম তৈরি হয়। স্পার্ম কোনগুলো? এর মধ্যে স্পার্ম হচ্ছে এইগুলো, এই যেগুলো রয়েছে এগুলো হচ্ছে স্পার্ম। স্পার্ম যে জায়গায় থাকে সেই জায়গাটা দেখ ফাঁকা, সেখানে কোনো কোষ নেই, তো এই ফাঁকা জায়গাটার নাম আমরা দিয়েছি লিউমেন। বায়োলজিতে দেখবি লুমেন বা লিউমেন বলা হয় যদি কোনো জায়গায় স্পেস বা ফাঁকা জায়গা থাকে। যে ছবিটা আমি এখানে দেখাচ্ছি, এই ছবিটা তোদের থিওরি এবং প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল খাতা, সেই দু জায়গাতেই আঁকতে হবে এই একই ছবি, শুধু সেটা হয়তো পয়েন্টগুলো বাংলায় হবে। এবার বাংলা মানে কীরকম দেখ, সার্টোলি সেলকে তুই বা সার্টোলি সেলকে বাংলায় লিখবি সার্টোলি কোষ, টিউনিকা স্তরকে মানে টিউনিকা লেয়ারকে লিখবি টিউনিকা স্তর, ঠিক আছে, বা স্পার্মাটিডকে স্পার্মাটিডই লিখবি, সেকেন্ডারি স্পার্মোসাইটকে সেকেন্ডারি স্পার্মোসাইট লিখবি, প্রাইমারিকে প্রাইমারি লিখবি, স্পার্মাটোগোনিয়ামকে স্পার্মাটোগোনিয়ামই লিখবি, লেডিক সেলকে লেডিক কোষ লিখবি, তাই না। তো এবার বেসমেন্ট মেমব্রেনকে বেসমেন্ট পর্দা লিখবি। তার মানে হিসেব মতো সবই তোকে ইংলিশে লিখতে হবে বাংলা উচ্চারণে, আর ওই মেমব্রেনটাকে পর্দা, সেলটাকে কোষ, বাকি সব সেম থাকবে। এবার এই টিউনিকাকেও আমরা অনেক সময় বেসমেন্ট স্তর বলি, যদিও টিউনিকার বেসমেন্ট স্তর আলাদা। তার মানে এই যে রেডিশ পোর্শনটা রয়েছে, ভাব এই রেডিশ পোর্শনটাকে যদি একটু বড় করে আমরা দেখি এইরমভাবে, তাহলে এর বাইরের দিকের যে অংশটা, এটাকে আমরা টিউনিকা বলি, যেটা দেখবি টেস্টিসের আবরণের সঙ্গেও মেলে, যে টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা, এরকম আরও কিছু নাম ছিল। আর ভিতরের দিকের যে নামটা সেটা হচ্ছে বেসমেন্ট স্তর। তবে এটা টিউনিকা স্তর, এটা বেসমেন্ট স্তর, ঠিক আছে, টিউনিকা স্তর আর বেসমেন্ট স্তর হয়ে গেল। একটু ওয়েট করতো 1 মিনিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টিউনিকা স্তর যেটা কোথায় থাকে বল, একটা সেমিনিফেরাস টিউবিউলের বাইরের দিকে থাকে আর একটা ভিতর দিকে থাকে। তার মানে গোল গোল যে গঠনগুলো এখানে আমরা দেখছি, সেই গোল গোল গঠনগুলোর নাম আর একবার বলছি, এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, সেমিনিফেরাস নালী বাংলায় বললে, ঠিক আছে, বা ইংলিশে বললে টিউবিউল, যার বাইরের দিকে স্তরটাকে আমরা বলছি টিউনিকা স্তর, ধরে নে এতটা টিউনিকা স্তর, ভিতর দিকেরটাকে আমরা বলছি বেসমেন্ট মেমব্রেন বা বেসমেন্ট স্তর, এবং তারও ভিতরে একটা ইয়েলোইশ পার্ট আমরা করেছিলাম। সেই ইয়েলোইশ পার্টটার মধ্যে কি আছে তাহলে, ইয়েলোইশ পার্টটার মধ্যে আছে স্পার্ম মাদার সেল, বা এই হচ্ছে সেই কোষ যেখান থেকে শুক্রাণু সৃষ্টি হয়। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা এই যে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে অনেক কোষ দেখছি না, প্রচুর কোষ আছে, আমরা তো শুধু, হ্যাঁ বল বল বল। স্যার বেসমেন্ট মেমব্রেনটা তো দ্বিতীয় ছবিতে একটা অন্য কিছুকে দেখাচ্ছে। ওটা ভুল আছে, ওটা দেখ সার্টোলি সেলকে দেখাচ্ছে। প্রথম ছবিটাতেও সার্টোলি সেল, এই যে সার্টোলি সেল,
এখানে বেসমেন্ট মেমব্রেনটা এই মানে এই পয়েন্টটাকে করেছে, পরেরটাতেও দেখ বেসমেন্ট মেমব্রেন এই সার্টলি সেলেতেই করেছে। এটা ভুল আছে, এই পয়েন্টটা ভুল আছে, এই পয়েন্টটাকে তোরা এই পর্যন্ত রাখতে পারিস, তারপরে ভেতরে ঢোকাস না, এই পর্যন্ত রাখতে পারি। ওই জন্য আলাদা করে দেখালাম, মানে অতটা ছোটোর মধ্যে দেখাতে পারবো না বলে আলাদা করে দেখালাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখ, মনে কর যে এর মধ্যে তুই একটা সেকশানকে আলাদা করে দেখতে চাইছিস যে এর ভিতরটা ঠিক কেমন, ঠিক আছে। এইভাবে ধর, মনে কর যে এখান থেকে একটা এতটা সেকশান, কোনটা বলি বল, ধর এইটাই, এই যেটা আমি লাল দিয়ে বক্স করলাম, এই বক্সটাকে তুই আরও পরিষ্কার করে দেখতে চাইছিস, কারণ এর ভেতর আরও অনেকগুলো কোষ আছে। তো তুই চাইছিস যে প্রত্যেকটা কোষ সম্বন্ধে ডিটেলসে দেখতে, যে কার পর কোন কোষ আছে। তাহলে সেটার জন্য আমাকে নেক্সট স্লাইডে যেতে হবে। এটা হলো নেক্সট স্লাইড। এই নেক্সট স্লাইডটা কেমন, নেক্সট স্লাইডটাতে বলেছে এইটা হচ্ছে সেমিনিফেরাস নালীর বাইরের অংশ, ঠিক আছে। দ্য লেয়ার অফ সেমিনিফেরাস টিউবিউলস, ঠিক আছে। সেমিনিফেরাস নালীর বাইরের অংশ, আর এই দিকে স্পার্ম আছে, দেখেই বুঝতে পারছি সেগুলো স্পার্মের মতো দেখতে, পেছন দিকে একটা লেজের মতো অংশ আছে। তার মানে সেমিনিফেরাস টিউবিউল মানে এতটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, এই পুরোটা, এবং এর ভেতরের দিকের লেয়ারটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, ভেতর দিকের লেয়ারটা বেসমেন্ট মেমব্রেন, বাইরের দিকে একটা টিউনিকা লেয়ার। বেসমেন্ট মেমব্রেনই আপাতত বুঝে রাখি। আচ্ছা এইবার হলো এই যে তারপরের যে কোষগুলো, মানে এই স্তরটার কথা বলছি, এই স্তরটা বোঝা গেল। এখানে যতগুলো কোষ আছে তাদের নাম কি, স্পার্মাটোগোনিয়া কোষ। এখানে টাইপ এ টাইপ বি বলে লিখেছে, এটা পরে বোঝাচ্ছি, একটা ফ্লোচার্ট করে বুঝিয়ে দিচ্ছি। আগে যেটা বোঝার সেটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া কোষ। সেটা কি, স্পার্মাটোগোনিয়া কোষই হচ্ছে স্পার্ম মাদার সেল। স্পার্মাটোগোনিয়া কোষই হচ্ছে স্পার্ম মাদার সেল, বা যেখান থেকে শুক্রাণু উৎপাদক কোষ হিসেবে আমরা একে ধরে নিতে পারি। আচ্ছা এর পরের স্তরটা খেয়াল কর, মানে এই স্তরটার কথা বলছি আমি, এই স্তরটা মাঝখানে সার্টলি সেল আছে বলে এই মাঝখান থেকে একটু কেটে কেটে স্তরটা দেখাচ্ছি। এখানে আমরা দেখছি যে নিউক্লিয়াসটা বড্ড বড়, তাই না, এবং ডিপ কালারে স্টেন হয়ে আছে, যার নাম কি বলেছে বল, স্পার্মাটোসাইট কোষ, ঠিক আছে। নিউক্লিয়াসটা বড্ড বড় এবং নিউক্লিয়াসের ক্রোমোজোমের যে পার্টগুলো বা নিউক্লিয় জালিকা যে পার্টগুলো সেগুলো বেশ ডিপ স্টেন হয়ে আছে, একে আমরা বলছি স্পার্মাটোসাইট কোষ। তার মানে স্পার্মাটোগোনিয়াল কোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়ে স্পার্মাটোসাইট তৈরি হয়, আর এই স্পার্মাটোসাইট পরবর্তীকালে তৈরি করে কি, স্পার্মাটিড কেমন, তুলনামূলকভাবে স্পার্মাটোসাইটের থেকে ছোট এবং প্রায় স্পার্মাটোগোনিয়া কোষের মতোই দেখতে, এখানে দেখাচ্ছে যেটা। তো স্পার্মাটিড আবার পরিবর্তন হয়ে ইলংগেটেড স্পার্মাটিড হয়, যার লাস্টে দেখ একটা রকম লেজের মতো অংশ তৈরি হয়েছে, তাই না। এই ওপরের কোষগুলো নর্মাল কোষের মতো দেখতে নয়, নিউক্লিয়াসটা সামনে চলে এসছে, এরকম হয়েছে দেখ কোষগুলো দেখতে, নিউক্লিয়াসটা সামনে চলে এসছে, আর সেখান থেকে একটা এরকম টেলের মতো অংশ বা লেজের মতো অংশ ওপর দিকে এরকম উঠে গেছে। এই কোষটাকে আমরা বলছি কি, স্পার্মাটিড। কিন্তু এখানেই শেষ নয়, এরপর লিউমেন বা ফাঁকা অংশ, এই যে লিউমেন বলে লেখা ফাঁকা অংশ, সেখানে কি থাকবে, সেখানে থাকবে স্পার্ম বা শুক্রাণু। এটা লিউমেন, এই লিউমেনে থাকবে শুক্রাণু, ঠিক আছে। তো এই স্পার্ম যাকে বলা হয় স্পার্মাটোজোয়া, তার মানে কোথা থেকে এলো, স্পার্মাটিড থেকে এলো স্পার্ম। এবার দেখ এতগুলো জিনিস আমরা ছবির মধ্যে দেখলাম, তোরা অনেকেই বলতে পারিস যে স্যার এই যে চৌকো বক্সটা সেটা আপনি হয় বড় করে দেখালেন, তার মধ্যে সার্টলি কোষও রয়েছে, এইটা সার্টলি কোষ, যে কোষটাকে কালারফুল করে দিচ্ছি, ঠিক আছে। এবং সার্টলি কোষ খেয়াল কর, সার্টলি কোষ এমনভাবে আছে তার সঙ্গে স্পার্মগুলো যুক্ত হয়ে আছে, যেহেতু এটা নার্স কোষ স্পার্মকে পুষ্টি যোগান দেয়, সেই জন্য দেখ সার্টলি কোষের সঙ্গে
স্পার্মগুলো যুক্ত হয়ে আছে। সবই বুঝলাম, কিন্তু মনে রাখবো কী করে? তো মনে রাখার জন্য এই ছবি দেখে মনে রাখা যায় না, তার জন্য সবসময় যেটা করতে হয়, পড়ানোর সময়ও করতে হয়, বা তোরা নিজেরাও যখন পড়বি তোরাও তখন করবি, সেটা হচ্ছে একটা ফ্লোচার্ট। ফ্লোচার্ট এমন জিনিস যেটা সবসময় যে কোনো জিনিসকে মুখস্থ করিয়ে দেয়। স্পারমাটোজেনেসিস, এই প্রক্রিয়াটা আমরা পড়বো, যাকে বাংলাতেও স্পারমাটোজেনেসিস বলে আর ইংরাজিতেও স্পারমাটোজেনেসিস বলে। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা সবসময় শুরু হয় ওই যে বললাম সেমিনিফেরাস টিউবুলের বেসমেন্ট মেমব্রেনের গায়ে যুক্ত থাকা স্পার্ম মাদার সেল থেকে, যে স্পার্ম মাদার সেলের নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া সেল। দেখ আমরা আগের ছবিতে পেয়েছি স্পারমাটোগোনিয়া সেল, তো এখানেও আমরা সেই স্পারমাটোগোনিয়া সেল দিয়ে শুরু করব। এই স্পারমাটোগোনিয়া সেল সবসময় ডিপ্লয়েড ধরনের হয়, ঠিক আছে? স্পারমাটোগোনিয়া সেল সবসময় ডিপ্লয়েড ধরনের হয়, কিন্তু এতক্ষণ ধরে যেটা আমরা শুনে আসছি যে স্পারমাটোগোনিয়া সেলই হচ্ছে স্পার্ম মাদার সেল, এটা কিয়ত অংশে ঠিক, মানে কিছুটা ঠিক, সম্পূর্ণ ঠিক নয়। কেন? কারণ এখান থেকে প্রথমে মাইটোসিস কোষ বিভাজনের ফলে, মাইটোসিস বা যেটা দেহকোষের ক্ষেত্রে হয়, সেই মাইটোসিস কোষ বিভাজনের ফলে স্পারমাটোগোনিয়া বলে দুটো কোষ তৈরি হয়। যার মধ্যে একটা ফিরে যায় স্পারমাটোগোনিয়া সেল হিসেবে, আর আরেকটা চলে যায় গ্যামেট ফর্মেশনের জন্য। প্রথমে যে কোষটা আছে এটাকে আমরা স্পারমাটোগোনিয়া এ বলি, আর পরের যে কোষটা আছে এটা স্পারমাটোগোনিয়া বি বলি। এইবার আমরা ছবিতে আসছি, দেখ টাইপ এ আর টাইপ বি বলে দুরকম ছিল, তাই তো? তাহলে এই টাইপ এ আর টাইপ বি কি? তার মানে স্পারমাটোগোনিয়া সেল বা স্পার্ম মাদার সেল বা শুক্রাণু মাতৃকোষ সেখান থেকে সঙ্গে সঙ্গে শুক্রাণু হয়ে যায় না। হলে, যদি হতো তাহলে কি হতো না, হলে দেখা যাচ্ছে যে এক সময় স্পারমাটোগোনিয়া সেল সব শুক্রাণুতে রূপান্তরিত হয়ে যাবে, এবং সমস্ত স্পারমাটোগোনিয়া সেল যদি শুক্রাণুতে রূপান্তরিত হয়ে যায় তাহলে সেই পার্সনটা আর কোনোভাবে পরবর্তীকালে শুক্রাণু তৈরি করতে পারবে না। এই কারণে একটা স্পারমাটোগোনিয়া সেল, যাকে আমরা স্পারমাটোগোনিয়া এ সেল বলি, এ কি করে, এ আবার স্পারমাটোগোনিয়া সেলের জায়গাটা নেয়। বোঝা গেল? তার মানে ধর এ সেল, সে বিভাজন হয়ে তৈরি করবে একটা বি সেল, একটা এ সেল, এর মধ্যে বি চলে যাবে স্পার্ম তৈরিতে, আবার এ সেলটা এ এবং বিতে বিভাজন করবে, ফের সেই বিটা চলে যাবে স্পার্ম তৈরিতে। এইভাবে বারবার এ সেলটা থেকে যায়। এই যে এ সেলটা থেকে যাচ্ছে কে আমরা স্টেম সেল বলি। স্টেম সেল সম্বন্ধে আমাদের নিটে একটু ডিটেলসে আছে, থিওরিতে নেই। থিওরিতে আমরা এটুকু বুঝতে পারছি, স্টেম সেল মানে এমন একটা সেল বা এমন একটা কোষ যে অন্য কোনো কোষকে তৈরি করতে পারে, থেকে যায় এটা ভাবিস না। কি তৈরি করতে পারে? স্পারমাটোগোনিয়াল এ সেল বিভাজনের ফলে স্পারমাটোগোনিয়াল বি সেল তৈরি করতে পারে। এখন তোকে যদি ডিফারেন্স করতে বলা হয় যে স্পারমাটোগোনিয়াল এ সেল আর স্পারমাটোগোনিয়াল বি সেলের মধ্যে কি ডিফারেন্স আছে, তুই একটাই কথা বলতে পারবি যে স্পারমাটোগোনিয়াল এ সেল কোনোদিন গ্যামেটোজেনেসিসে পার্টিসিপেশন করে না, মানে গ্যামেট তৈরি করে না, আর স্পারমাটোগোনিয়াল বি সেল সবসময় গ্যামেট তৈরি করে। এটাই একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে স্পারমাটোগোনিয়াল এ সেল সে মাইটোসিস করে, আর স্পারমাটোগোনিয়াল বি সেল যে মিওসিসের মাধ্যমে গ্যামেট তৈরি করে, তাই না? এটা সবথেকে ইজি প্রসেস পার্থক্য করার। আচ্ছা, গ্যামেট ফর্মেশন কিরম ডাইরেক্ট হয়ে যায় স্পারমাটোগোনিয়াল বি সেল থেকে? বলছে না, ডাইরেক্ট হয় না। তাহলে কি হয়? স্পারমাটোগোনিয়াল বি সেল বা স্পারমাটোগোনিয়াল বি কোষ, সেও কিন্তু একটা 2N কোষ, কারণ সে তৈরি হয়েছে মাইটোসিসের মাধ্যমে। মাইটোসিস বা দেহকোষের বিভাজন সবসময় 2N থেকে 2Nই করে, সমপ্রকৃতির কোষই তৈরি করে। তো এ যখন প্রথমবার মিওসিস 1 করে, তো মিওসিস 1 করলে কি হবে বল? ক্রোমোজোম সংখ্যা কমে যাবে, তাই তো? ক্রোমোজোম সংখ্যা কমে যাবে। তো এখানে কি হয়?
স্পারমাটোসাইট তৈরি হয়। এবার নামটা চেঞ্জ হয়ে গেল, প্রাইমারি স্পারমাটোসাইট। ঠিক আছে, নামটা চেঞ্জ হয়ে গেল। এই কোষগুলো কিন্তু এন বা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। ঠিক আছে, এই কোষগুলো এন বা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এবার এই প্রাইমারি স্পারমাটোসাইটগুলো আবার বিভাজন হয় এবং বিভাজনের পরে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করে। শর্টে এসএস লিখে দিচ্ছি। ঠিক আছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করে, যে প্রত্যেকটা সেকেন্ডারি স্পারমাটোসাইট আসলে হ্যাপ্লয়েড। কেন না, এই মাঝের যে মিওসিসটা হয়েছে এটা মিওসিস টু। মিওসিস টু কি সমবিভাজন, মিওসিস ওয়ান হচ্ছে হ্রাস বিভাজন। প্রথমে হ্রাস বিভাজন হয়ে গেছে, 2n থেকে n তৈরি হয়ে গেছে, এবারে সমবিভাজন হচ্ছে। ক্লিয়ার হলো, সমবিভাজন হচ্ছে। কিন্তু এই সেকেন্ডারি স্পারমাটোসাইটটা কোনটা একটু দেখে নিই। এই ছবির মধ্যে আমরা নর্মাল স্পারমাটোসাইট হিসেবেই দেখছি, সেকেন্ডারি কি প্রাইমারি এ সম্বন্ধে কিছু বলে দেয়নি, তাই না? তার মানে এই একটাই কোষকে আমরা দুটো স্টেপে এখানে দেখলাম। এরপরে কি আসবে? এরপর আসবে স্পারমাটিড। স্পারমাটিড কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে আসে না। স্পারমাটিড কিন্তু সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড বলে যে কোষটা হয় সেটাও অবশ্যই এন, সেটা কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে আসে না। এটা যেভাবে আসে এটাকে আমরা মডিফিকেশান বলি, সেলুলার মডিফিকেশান, কোষের মডিফিকেশান, বা কোষ তার নিজের গঠনকে বদলে ফেলে। ঠিক আছে, এই ধরনের প্রক্রিয়াকে, এই যে প্রথম যে প্রক্রিয়াটা হলো, মানে স্পারমাটোগোনিয়াল বি সেল থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট, এই প্রক্রিয়াটায় কোষ বিভাজন হয়েছে, যার জন্য একে আমরা স্পারমাটোসাইটোজেনেসিস বলি। কোথা থেকে কোথায়? এখান থেকে এত দূর পর্যন্ত। ঠিক আছে, স্পারমাটোসাইটোজেনেসিস। কি করে মনে রাখবো? সাইটো কথার অর্থ সেল, তাহলে কোষ বিভাজন হয়েছে বলে স্পারমাটোসাইটোজেনেসিস। আর এই স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া, এটাও এন, স্পারমাটোজোয়া তৈরি হয়, যাকে আমরা স্পার্ম বলে জানি। এই পদ্ধতিটাকে আমরা সেলুলার মডিফিকেশন হিসেবে ধরব। বা এর আরেকটা নাম আছে স্পারমিওটেলেসিস। আমি একটু কিন্তু নিটে স্ট্যান্ডার্ড করেই পড়িয়ে দিচ্ছি, কারণ জিনিসগুলো না পড়ালে মুখস্থ করতে হবে, সেটা একদমই উচিত নয় করা। ঠিক আছে, সেলুলার মডিফিকেশান মানে একটা সেকেন্ডারি স্পারমাটোসাইট তার গঠন চেঞ্জ করে, মানে এটা একটা গোল ছিল মনে কর, গোল গঠনটা থেকে আস্তে আস্তে করে স্পার্ম যেরম দেখতে হয় সেরম গঠন হয়ে গেল, এটাকে আমরা বলছি স্পারমিওটেলেসিস। ঠিক আছে, স্পারমিওটেলেসিস। এটা ছাড়া আমি একটা নোটস দেবো এই চ্যাপ্টারের ওপর। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অনেক বড় তো, সবটা দাগিয়ে পড়াটা উচিত না, সেই জন্য আমি একটা শর্টকাট নোটস দেবো। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যাদের হয়ে যাচ্ছে তাদেরও একটা করে নোটস দেবো, পিডিএফ নোটস দেবো, যেটা একটু প্রিন্ট আউট করে রাখবি, খুব প্রয়োজন হবে, শর্ট কোশ্চেনের জন্য বিশেষ করে খুব প্রয়োজন হবে। আচ্ছা, যে চ্যাপ্টারে দরকার হবে সেই চ্যাপ্টারেই আমি নোটস দেবো, বাকি চ্যাপ্টার বই থেকে যা যেরকম পড়ছি সেভাবেই পড়বি। বোঝা গেল? এখানে তার মানে খেয়াল করে দেখ, একটা স্পারমাটোগোনিয়াল বি কোষ থেকে 4টে করে স্পার্ম তৈরি হয়। প্রত্যেকটা সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকেই তোরা তলায় তলায় লিখিস, প্রথমে স্পারমাটিড হয়, তারপর স্পারমাটোজোয়া হয়, 4টে থেকেই লিখবি। এটা প্রথম, এটা সেকেন্ড, এটা তৃতীয়, এটা চতুর্থ। ঠিক আছে, প্রত্যেকটা থেকেই প্রথমে স্পারমাটিড, তারপর স্পারমাটোজোয়া তৈরি হয়। আচ্ছা, এক্ষেত্রে প্রাইমারিটাকে প্রাথমিক বাংলায় লেখে আর সেকেন্ডারিটাকে গৌণ লেখে। একটু লিখে নে, তারপর আমি বলছি। প্রত্যেকটা থেকেই তলায় তলায় স্পারমাটিড স্পারমাটোজোয়া, স্পারমাটিড স্পারমাটোজোয়া, এইভাবে লিখে যাবি।
আর স্পার্মাটোজোয়া মানেই হচ্ছে স্পার্ম। লিখে নিয়েছিস? আচ্ছা, এবার আমরা একটু নেক্সট স্লাইডের দিকে যাব। আমাদের শেষ হয়ে গেল গ্যামেটোজেনেসিসের মধ্যে সবথেকে টাফেস্ট পার্ট স্পার্মাটোজেনেসিস, যেখানে আমরা প্রথমে টেস্টিসের অভ্যন্তরীণ হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচার সেটা দেখেছি, আর সেটার মধ্যে থাকা কোষগুলো সম্বন্ধেও জেনেছি। এবারে আমরা যাব উজেনেসিস। তো কারোর যদি মনে হয় যে এখানে কোনো রকম কনফিউশন হচ্ছে, তাহলে আমাকে একটু বল, আমি বলে তারপর উজেনেসিস প্রক্রিয়াটায় যাব। কারোর কোনো রকম ডাউট আছে এখান থেকে? যদি এই মুহূর্তে মনে না হয় আরেকবার রেকর্ডিংটা দেখিস, এবং যদি তাও অসুবিধে হয় আমি গোটা স্লাইডটাই এভাবে রাখছি, প্রত্যেক দিনের যতটা করে হচ্ছে বাকিটা পাঠিয়ে দেবো, ডে বাই ডে পাঠিয়ে দেবো, কিন্তু আমি ফাইনালি তোদের পুরো স্লাইডটাই পাঠাবো আরও একবার। তো আমি স্লাইডটা রেখে দিচ্ছি, যদি কারোর মনে হয় যে তার কনফিউশন হয়েছে, পরে বুঝতে পারিসনি, আমাকে নেক্সট দিনও বলতে পারিস, কোনো অসুবিধে কিছু নেই। তাহলে একটা স্পার্মাটোগোনিয়া থেকে কতগুলো স্পার্ম তৈরি একটা হয়? স্পার্মাটোগোনিয়াল কোষ থেকে 4টে স্পার্ম তৈরি হয়, মানে অবশ্য সেটা স্পার্মাটোগোনিয়াল বি হতে হবে। আর যদি ইন জেনারেল ধরি একটা স্পার্মাটোগোনিয়া কোষ, তাহলে সেখান থেকে অসংখ্য হতে পারে, কারণ সেটা প্রত্যেকবার মাইটোসিস হবে, হয়ে এ এবং বিতে ভাগ হবে, তো এ তো বারবার বি আর এতে ভাগ হতেই থাকবে, তাই না? সেখানে অজস্র হবে, মানে প্রথম যদি কোষটাকে ধরি স্পার্মাটোগোনিয়া প্রথম কোষটা, তাহলে অজস্র হবে। আর যদি একটা বি সেলকে ধরিস তাহলে 4টে করে হবে। বোঝা গেল রনিত? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা একটুখানি যেরকম আগের বারের মতো স্পার্মাটোজেনেসিস পড়ার আগে একটুখানি স্ট্রাকচারটা দেখে নিয়েছিলাম, তো এবারেও সেটাই করব। আগে একটু স্ট্রাকচারটা দেখে নেব। ওরে আয় না, একটা ছবি আসতে তো টাইম নেয় কেন? আচ্ছা, এবারেও স্ট্রাকচারটা দেখে নেব, এবং স্ট্রাকচারটা দেখার কারণও আছে, সেটা বলে দিচ্ছি। এক মিনিট, একটু ক্রপ করে নিয়ে সাইডটা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা যে ছবিটা দেখছি সেটা আগের দিনের একটা ছবির সঙ্গে মিলছে। ছবিটা কোন ছবিটা? এই ছবিটা, ঠিক আছে, এর সঙ্গে মিলে যাচ্ছে। এই যে এই ডায়াগ্রামটার সঙ্গে এখন যে ডায়াগ্রামটা আমরা দেখছি এটা মিলে যাচ্ছে। তো এটা কিসের ছবি? এটা ওভারির হিস্টোলজিক্যাল ক্রস সেকশন। ওভারির সবসময় হিস্টোলজিক্যাল ক্রস সেকশনই হয়, মানে অঙ্গ সংস্থান ক্রস সেকশনই হয়। এই ছবিটাও তোদের পরীক্ষায় লাগবে, মানে প্র্যাকটিক্যাল এবং থিওরিতে। ঠিক যেভাবে আমরা টেস্টিসের একটা ছবি দেখছিলাম একটু আগে, বলছিলাম না যে এই ছবিটা আমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরিতে আঁকতে হবে, ঠিক একইভাবে এই ছবিটা, মানে এখন যে ছবিটা আমরা দেখছি, এটাও কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যালের জন্য আঁকতে হতে পারে। এই ছবিটা এ এ বলে যে ডায়াগ্রাম আছে, এইটা বিটা নয়, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এত সুন্দর করে নয়, এত ডিটেলিংয়ে নয়, তবে শিখে গেলে ব্যাপারটা আমাদের কাছে খুব সহজ মনে হবে। যতক্ষণ না শিখছি ততক্ষণ জিনিসটা শক্ত মনে হবে, ঠিক আছে? তো এই ছবিটার মধ্যে অনেক কিছু কারুকার্য করতে হবে, তো আমি সেই কারণে একটু আগের দিনের ছবিটাকে বেছে নিচ্ছি, কারণ বোঝাতে সুবিধে হবে আমার। দুটো একই রকম ছবি থাকলে বোঝাতে সুবিধে হয়। আচ্ছা, এখন যে ছবিটা আমরা দেখছি এটা গতদিনও দেখেছি। এটার মধ্যে আমরা দুটো অংশে ভেঙে নিচ্ছি। মনে কর এটা মাঝের অংশ, যেটাকে আমরা একটা ইয়েলো কালার দিয়ে করে দিয়েছি, আর এটা যখন পিডিএফ দেবো না, এই ইয়েলো কালারটা খুব একটা ভালো দেখতে লাগবে না, সেই জন্য সব ক্লাসগুলো হয়ে গেলে, গোটা হিউম্যান রিপ্রোডাকশানটা কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে পিডিএফ না করে পিপিটি আকারে দেবো। হ্যাঁ, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবো, তাতে যেমন দেখছিস তেমন লাগবে। আর পিডিএফটার মধ্যে দেখবি যেগুলো হাইলাইট দেওয়া হয়েছে সেগুলো দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? তো এই একটা অংশ হলুদ করে দিলাম, আর একটা অংশ বোঝার সুবিধার জন্য এইভাবে এই একটা অন্য কালার দিয়ে দিচ্ছি, মানে বাইরের পার্টটা। মনে কর আম আর আমের মধ্যে থাকা আটি, এরকম দেখতে লাগবে। আচ্ছা,
এইবার কথা হলো এই যে দুটো পার্ট আলাদা করেছি, এই দুটো পার্টের আলাদা করার কারণ কি? প্রথমত ভেতরের যে পার্টটা আছে তাকে আমরা বলি মেডুলা, আর বাইরের যে পার্টটা আছে তাকে আমরা বলি লাল, তো এর মধ্যে কি দিয়ে লিখলে ভালো লাগবে বলতো? দাঁড়া একটু ওয়েট কর, এ বেচারা নিতে পারছে না এত চাপ, দাঁড়া একটু ওয়েট করে। আচ্ছা, আমরা যে জায়গাটায় ছিলাম আর একবার আসি, যে এখানে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, সেটা একটু আরেকবার করে দিচ্ছি, সময় একটু হয়তো লাগবে কিন্তু একটু করে দিচ্ছি। একটা হচ্ছে ভেতরের দিকের পার্ট করেছিলাম, ঠিক আছে, একটা এরকমভাবে ভেতরের দিকে পার্ট করেছিলাম যাকে আমরা লিখেছিলাম মেডুলা বলে। আর একটা আমরা বাইরের দিকের পার্ট করেছিলাম, তাই না? এভাবে একটা বাইরের দিকে পার্ট করেছিলাম, সেখানে আমরা লিখেছিলাম কর্টেক্স। ঠিক আছে, বাইরের পার্টটা কর্টেক্স আর ভিতরের পার্টটা হচ্ছে মেডুলা, এই দুটো বোঝানোর জন্য করা হয়েছিল। আচ্ছা, এবারে আমরা নতুন যে ছবিটা সেটা এখানে অ্যাড করব। যেটা হলো এটা, তার মানে এই ছবিটাতে, মানে এখন যেটা আমরা দেখছি এই ছবিটাতে একদম বাইরের পার্টটা কর্টেক্স, ভেতরের পার্টটা মেডুলা। এবার কেন এরকম দুটো নামে আমরা ভাগ করছি, মানে কর্টেক্স আর মেডুলা কেন ভাগ করছি? যদি খেয়াল করে দেখিস পরের ছবিটা, আগের দিনেরটা নয়, মানে আজকেরটায় যদি খেয়াল করে দেখিস, দেখবি যে ভিতরের পার্টটায় শুধুমাত্র ব্লাড ভেসেল গেছে, আর বাইরের পার্টটায় এইসব যত ওভারির যে সেলগুলো আছে সেই সেলগুলো গেছে। বোঝা গেল? এটার জন্যই কিন্তু আমরা এটাকে একটু ইউনিকভাবে রাখার চেষ্টা করেছি, অন্যান্য ছবি থেকে এই ছবিটাকে আমি বেছে বার করেছি শুধু এই জিনিসটা বোঝানোর জন্য। আচ্ছা, পাশে একটা বি বলে একটা ছবি আছে, এই বি ছবিটা নিয়ে আমরা একটু পরে বলছি। আরও একবার বলে দিই যে এখানে আমরা যে ছবিটা দেখছি এই ছবিটার মধ্যে এ বলে যে ডায়াগ্রামটা রয়েছে, কালারটা নেওয়া হয়নি, সরি, এ বলে যে ডায়াগ্রামটা রয়েছে এটা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই আঁকতে হবে, তবে এতটা সুন্দর নয়, সেটা মোটামুটি একটা আঁকলেই হবে। আচ্ছা, এর মধ্যে আমরা ওই স্পার্মাটোগোনিয়ালের মতো উগোনিয়াম সেল দেখতে পাবো। ঠিক আছে, এখানে একটু ভালো করে চোখ দিয়ে পুরো সবকটা নাম দেখবি উগোনিয়াল সেল বলে কোনো না কোনো সেল থাকবে বা তার কাছাকাছি কোনো একটা সেল থাকবে। আমার তো চোখে এখনও পর্যন্ত পড়েনি উগোনিয়াল সেল না, পড়েনি। তাহলে উগোনিয়াল সেলকে আমাদের বুঝে নিতে হবে যে কোনটা উগোনিয়াল সেল। প্রথমত বাইরের লেয়ারটাকে টিউনিকা অ্যালবুজিনিয়া বলছে, এটাও টেস্টিসের মতো ওভারির বাইরের একটা লেয়ার, টিউনিকা অ্যালবুজিনিয়া নাম দিয়েছে। আচ্ছা, টিউনিকা অ্যালবুজিনিয়া নামের পরেই দেখ প্রাইমর্ডিয়াল ফলিকল বলে একটা জিনিস দেখা যাচ্ছে। এই প্রাইমর্ডিয়াল ফলিকলই হচ্ছে উগোনিয়াম। ঠিক আছে, এটাই হচ্ছে উগোনিয়াম যেটা 2n সেল। ঠিক আছে, এটাই হচ্ছে উগোনিয়াম যেটা 2n সেল। আচ্ছা, এছাড়া কি আছে? এছাড়া ভালো করে বোঝার জন্য প্রাইমারি ফলিকল আছে, সেকেন্ডারি ফলিকল আছে। সেকেন্ডারি ফলিকল থেকে তৈরি হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, যেটা পাশে দেওয়া আছে। ঠিক আছে, বি হচ্ছে আসলে গ্রাফিয়ান ফলিকল, জিএফ মানে তোরা অন্য কিছু জানিস সেটা নয়, গ্রাফিয়ান ফলিকল এটা সেকেন্ডারি ফলিকল। তারপর যেভাবে ওভাম বেরোচ্ছে, গতদিন বলেছিলাম ওভাম বেরোচ্ছে, সেটা বেরোচ্ছে। এখানে নতুন একটা নাম পাবি করোনা রেডিয়েটা, এগুলো পুরো এই গ্রাফিয়ান ফলিকলের ভেতরে স্ট্রাকচার দেখতে পেলে বা ওভামের স্ট্রাকচার আঁকলে তখন তার মধ্যে এই জিনিসটা থাকবে। এটা আমরা পরে আসছি, এই স্ট্রাকচারটায় পরে আসছি।
তারপরে আছে কি কর্পাস লিউটিয়াম এবং আলটিমেট হচ্ছে কর্পাস অ্যালবিকান্স। ঠিক আছে, কর্পাস লিউটিয়াম এবং কর্পাস অ্যালবিকান্স এই দুটো আলাদা জিনিস, এটা গতদিনও আমরা বলেছি। কিন্তু এখানে উজেনেসিসটা কী করে হচ্ছে এটা জানতে হবে। আর এই যে স্ট্রাকচারটা রয়েছে, অর্থাৎ আমাদের যে গ্রাফিয়ান ফলিকল, এই যে গ্রাফিয়ান ফলিকল, সেই গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারটা জানতে হবে, কারণ গ্রাফিয়ান ফলিকল পরীক্ষায় দেয়। তোদের পরীক্ষা দুটো গঠন দিতে পারে, একটা তো হলো ওভারি মানে ডিম্বাশয়, আর একটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, আর একটা হচ্ছে ওভা। তিনটে স্ট্রাকচার, মানে ওভা মানে হচ্ছে ডিম্বাণু, গ্রাফিয়ান ফলিকলে বাংলা হয় না। এই তিনটে আলাদা জিনিসের স্ট্রাকচার দিতে পারে, এটা দিতে পারে, এটা দিতে পারে, অথবা এটা দিতে পারে। ঠিক আছে, তো গ্রাফিয়ান ফলিকলের যে স্ট্রাকচারটা সেটাই আসছি আমরা। আচ্ছা, একটু শার্পনেসটা বাড়িয়ে নিয়েছি যাতে বুঝতে সুবিধে হয়। দেখ, এখানে গ্রাফিয়ান ফলিকলের যে স্ট্রাকচারটা আছে সেখানে আমি শুধুমাত্র তোদের হাইলাইট করে করে দেখাবো। একদম ভেতরে যেটাকে আমি এখন ইয়েলো কালারের করলাম সেটা আর কিছুই না, সেটাই হচ্ছে ওভা। পয়েন্ট কিন্তু করা নেই, এটাই হচ্ছে ওভা। এই ভেতরে জিনিসটাই হচ্ছে ওভা বা ডিম্বাণু, ওভাম বা ডিম্বাণু। ঠিক আছে, আচ্ছা, ওভামকে সারাউন্ড করে আছে যে কোষগুলো, ধর আমরা যদি গ্রিন পার্টটা নিয়ে দেখাই তাহলে কিছুই দেখা যাচ্ছে না, গ্রিন হচ্ছে না এটা, হ্যাঁ হয়েছে, যে গ্রিন পার্টটা, এবং তারপরেও যে বাকি ধর এই যে স্কাই কালারের পার্টটা, এটা তো স্কাই কালার করলাম। ঠিক আছে, এই যে পার্টটা গ্রিন মানে ওভামকে সারাউন্ড করে আছে এবং স্কাই মানে তার বাইরে একটা ব্যাগের মতো আবরণ করে আছে। এই দুটো জিনিসকেই আমরা বলি গ্রানুলোসা সেল। যেমন দেখ এখানেও আছে গ্রানুলোসা সেল, আবার এখানেও আছে গ্রানুলোসা সেল। দুটো গ্রানুলোসা সেলের মধ্যে ডিফারেন্স কি, একটা মেমব্রেন গ্রানুলোসা সেল আর একটা করোনা রেডিয়েটা গ্রানুলোসা সেল। মেমব্রেন মানে যেটা আকাশি রঙের, যেটা পুরো পর্দার মতো বেষ্টিত হয়ে আছে, আর করোনা রেডিয়েটা মানে এইটাও একটা নাম, করোনা শুধুমাত্র যে আমরা যে করোনা জানি সেই করোনা নয়, ওভামকে বা ডিম্বাণুকে সারাউন্ড করে যে গ্রানুলোসা সেল আছে তাকে আমরা করোনা রেডিয়েটা সেল বলি। তো দুটোই গ্রানুলোসা সেল। তাহলে গ্রানুলোসা সেল বা গ্রানুলোসা কোষ, বাংলাতে গ্রানুলোসা কোষই বলে, দু ধরনের হয়, একটা হচ্ছে মেমব্রেন আর একটা হচ্ছে করোনা রেডিয়েটা। এর মধ্যে মেমব্রেন গ্রানুলোসা সেল তোদের কোনো কাজে লাগবে না, মানে থিওরির ব্যাচে। করোনা রেডিয়েটা তোদের কাজে লাগবে, বোঝা গেল? করোনা রেডিয়েটা তোদের কাজে লাগবে, এটা তোদের পড়তে হবে। মেমব্রেনটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে, মেমব্রেনটা কি হয় দেখ, আগের ছবিতে আসছি। মেমব্রেন গ্রানুলোসা সেল হচ্ছে এই অংশটা, এই বাইরের অংশটা, এটা থেকে মানে বিচ্ছিন্ন হয়ে করোনা রেডিয়েটা যুক্ত যে ওভামটা সেটা বাইরে বেরিয়ে আসে। তাহলে মেমব্রেন মানে এই অংশটা, এই অংশটা, আর করোনা মানে এই মাঝখানে ডিপ অংশটা। ঠিক আছে, সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে। তারও বাইরে আমরা এই পিঙ্ক কালারের একটা আবরণ দিয়ে দিচ্ছি, পিঙ্ক কালারের একটা আবরণ দিয়ে দিচ্ছি। এই যে পিঙ্ক যতটা দেখছিস এই পুরোটাকেই আমরা বলছি থিকা লেয়ার। এর আগেও আমরা থিকা কথাটা শুনেছি, এটা হচ্ছে থিকা লেয়ার। ঠিক আছে, থিকা লেয়ার, এই যে বলেছে থিকা, আর একটা আছে এই যে থিকা, এইটা। এবার দুটো জায়গায় কেন দাগ দিলাম, একটাই লেখা আছে থিকা ইন্টারনাল সেল ভেতরের দিকে, আর একটা থিকা এক্সটার্নাল সেলস বলে লেখে নিই। কীরকম না দেখ, থিকা লেয়ার যতটা পিঙ্ক রঙে দেখতে পাচ্ছিস তার ভিতরের দিকের সাইডটা একটু ডিপ কালার, কালো, বাইরের দিকেরটা কালো নয়, ডিপ কালার নয়। তাহলে ভিতরের দিকের কোষগুলো বড় বড়, বাইরের দিকের কোষগুলো ছোট ছোট। ভিতরের অংশটার নাম থিকা ইন্টারনাল বা ইন্টারনা, আর বাইরেরটার নাম হচ্ছে থিকা এক্সটার্নাল বা থিকা এক্সটার্না। ঠিক আছে, তাহলে থিকা লেয়ার সেটা দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারনা
আর এক্সটার্না, এরও কোনো বাংলা নেই, ঠিক আছে। থিকা লেয়ারে দুটো এরকম নাম আছে। এই যে স্ট্রাকচারটা আমরা দেখছি সেটা কিসের? গ্রাফিয়ান ফলিকুলার স্ট্রাকচার। এটা পরীক্ষায় অনেক সময় দেয়। আর একদম ভেতরটা এই অংশটা, এই ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম, যার মধ্যে ফলিকিউলার ফ্লুইড থাকে, ফলিকিউলার তরল থাকে। ফলিকুলার ফ্লুইড মানে ফলিকিউলার তরল থাকে, হলো। এবার যদি এইটা আমরা বুঝে গিয়ে থাকি তাহলে আমাদের যে স্ট্রাকচারটা করতে হবে সেটা হচ্ছে ডিম্বাণুর গঠন। ডিম্বাণুর গঠন করলে আজকের মোটামুটি শেষ হয়ে যাবে ধরে নে। তো ডিম্বাণুর গঠন কেমন, এটার জন্য আলাদাভাবে ছবি ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। ডিম্বাণুর গঠনের জন্য কি থাকবে সেটা, ও আর একটা জিনিস একটু বলা উচিত ছিল, লিকার ফলিকুলি অ্যান্ট্রাম, আচ্ছা লিকার ফলিকুলিটা বলিনি, সরি। এখানে আর একটা পয়েন্ট তোরা অ্যাড করে নিস। কোন কোন পয়েন্টগুলো অ্যাড করবি বলে দিচ্ছি, যেগুলো দাগ দিচ্ছি। বেসাল ল্যামিনা দাগ লাগবে, করোনা রেডিয়েটা লাগবে, মেমব্রেন গ্রানুলোসা সেল লাগবে, থিকা ইন্টারনা লাগবে, থিকা এক্সটার্নাও লাগবে, অ্যান্ট্রাম লাগবে। আচ্ছা আর একটা ছিল, এই দেখ, গ্রানুলোসা কলমনার, এই যে কলমাস ওফিউরাস মানে এইটা, এটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখ। আর একটা গ্রানুলোসা সেল ছিল, আমি খেয়াল করিনি। কলমনাস ওফিউরাস, দেখ মনে কর এই গোলটার মধ্যে ডিম্বাণুটা আছে, আর এর তলা দিয়ে আর একটা গ্রানুলোসা সেল যাচ্ছে, মেমব্রেন। তাহলে এখানকার যে গ্রানুলোসা সেল, এর মধ্যে ছোট ছোট যে গ্রানুলোসা সেল, তারা হচ্ছে করোনা রেডিয়েটা, আর তার চারদিক দিয়ে যেটা যাচ্ছে কোল হয়ে সেটা মেমব্রেন গ্রানুলোসা। কিন্তু দেখ এখানে একটা কানেকশান আছে, এই যে মাঝখানটা একটা কানেকশান আছে, এই কানেকশানটাই হচ্ছে কলমনার ওফিউরাস গ্রানুলোসা সেল, এই কানেকশানটা বোঝা গেল। তো এইটাও আর একটা সেল হবে। এটাও তোদের থিওরির জন্য পড়তে হবে না, নিটে লাগতে পারে, থিওরিতে শুধুমাত্র করোনা রেডিয়েটা লেয়ারটুকু পড়লেই হয়ে যাবে, আর কিছু লাগবে না, হলো। আচ্ছা নেক্সট আমরা আসছি কোথায়, হ্যাঁ কি বলেছিলাম, যেখানে ওভামের স্ট্রাকচারটা বলবো। ওভামের স্ট্রাকচার হচ্ছে এইরকম ধরনের, মানে এই শুধু ভেতরটা। ওভামের স্ট্রাকচার হচ্ছে এরকম ধরনের, যার মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এটা সাইটোপ্লাজম, ঠিক আছে, এই টোটালটা সাইটোপ্লাজম, এটা ধর ওভাম। এবার বলছে ওভামের বাইরে একটা মোটা লেয়ার থাকে, একটা মোটা লেয়ার থাকে। আর একটু ঠিক করে নি, এখানে তো এরকম একটা মোটা লেয়ার থাকে, হয়ে গেল একটা মোটা লেয়ার। আর কি থাকে না, এখানে কিছু কোষ থাকে, এখানে কিছু কোষ থাকে ওভামের বাইরে। দুটো তিনটে স্তর বিশিষ্ট এরকম কোষ থাকে পুরো ওভামটাকে কেন্দ্র করে। তাহলে একটা কোষকে অনেকগুলো কোষ পরিবেষ্টিত করে আছে। একটা কোষকে অনেকগুলো কোষ পরিবেষ্টিত করে আছে। এবার এই যে বাইরের যে কোষগুলো হলো, তারা আসলে কে? তারা হচ্ছে করোনা রেডিয়েটা, আর ভিতরের যে লেয়ারটা আছে এই লেয়ারটার নাম হচ্ছে জোনা পেলুসিডা। আর ভেতরটা হচ্ছে ওভা মানে ডিম্বাণু। তাহলে ডিম্বাণুর বাইরে একটা কালো মতো লেয়ারও দেখতে পাচ্ছিস, একে আমরা বলি ভাইটালাইন মেমব্রেন, বা আজকের জন্য তোরা কোষ পর্দা হিসেবেই লিখে রাখ, আজকের জন্য তোরা কোষ পর্দা হিসেবেই লিখে রাখ, পরের দিনের জন্য ভাইটালাইন মেমব্রেন, তাও নামটা জানিয়ে রাখলাম, কোষ পর্দা হিসেবে লিখে রাখলেও হবে আজকের জন্য। আচ্ছা এবারে কি, এবারে হলো আমাদের ভাইটালাইন মেমব্রেন হলো, করোনা রেডিয়েটা হলো, ওভামের স্ট্রাকচারও হয়ে গেল, তাই তো।
তাহলে আমরা এবার ক্লাসটাকে একটু শর্ট করে নেব। আজকের আমরা লাস্ট যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনস্ট্রুরাল সাইকেল। হলো মেনস্ট্রুরাল সাইকেল। তো মেনস্ট্রুরাল সাইকেলের জন্য আমাকে একটু গুগলে কিছু ছবি দেখে নিতে হবে, সেই ছবি অনুযায়ী আমরা আজকের একটু পড়ে নেব। এবং ওই যেভাবে তোদের আঁকানো যেতে পারে, আঁকালে একটু সময় লেগে যাবে, দরকার নেই, আজ আঁকাচ্ছি না, ওখান থেকেই দেখে নিচ্ছি। কিন্তু পরীক্ষায় তোদের আঁকতে হয় এইসব জিনিসগুলো। কেন স্যার? স্যার আপনি বড় বড় ফটো বলে দেবেন, আমরা নিয়ে হ্যাঁ। যাবো আর বইয়ের সাথে মেরে দেবো। তাই করবি, আর কি করবি? মারা যায় রে। তাহলে তো স্যারকে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আসতে পারিস যে স্যার আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো পরীক্ষার নম্বরটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলে। সেই আমাকে শুধু দ্বিতীয় আর একবার খাটতে হবে ওই আগের ছবিগুলো তোদের এখানে ইমপ্ল্যান্ট করার জন্য। আমাকে সেভ করে করে যাওয়া উচিত ছিল, খেয়াল করিনি তখন। সে করে দেবো, অসুবিধা নেই। একটা কাজ করুন না, রেকর্ডিং থেকে স্ক্রিনশট তুলে হ্যাঁ, করে এটা দেবেন ভালো না? কথা বলেছিস রে, খুব ভালো কথা বলেছিস। রেকর্ডিং থেকে স্ক্রিনশট তুলে দেবো, দারুণ বলেছিস। একটু ছবি কমবে, রেজলিউশন কমে পড়া যাবে না? যাবে। হ্যাঁ, বোঝা যাবে, Visible বোঝা হবে যাবে, তো? বোঝা যাবে, ভালোভাবে বোঝা যাবে, খুব ভালোভাবে হ্যাঁ, ঠিক বোঝা আছে। যাবে। আচ্ছা, তাহলে ঠিক এবারে আছে। একটা দারুণ জিনিস শেখাচ্ছি। এটা অনেকের কাছেই খুব বড় ধোঁয়াশা। তো জিনিসটা কি? জিনিসটাকে আমরা বাংলায় বলি ঋতুচক্র, তাই তো? নাকি ভুল বলছি? রজচক্র, রজচক্র, রজচক্র না? ঠিক ঠিক ঠিক, রজচক্র। আচ্ছা দেখ, আমরা এটাকে বাংলায় বলছি রজচক্র। আয় রে, হ্যাঁ। আর এই জিনিসটার ইংলিশ নাম হচ্ছে মেনস্ট্রুরাল সাইকেল। আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা চক্রাকার পরিবর্তন। কোথায় কোথায়? একটা পরিবর্তন হয় ওভারিতে, এই যে ওভারিয়ান সাইকেল বলেছে, আর একটা হয় ইউটেরাসে বা জরায়ুতে। দুটো আলাদা চক্র এখানে কমপ্লিট হয়। এই দুটো চক্রের জন্য আমাদের কিছু হরমোনাল চেঞ্জ হয়, এই একটা আর এই একটা। প্রথম যে চেঞ্জটা দেখতে পাচ্ছি ওপরে, সেটা ওভারিয়ান সাইকেল। আগে ওভারিয়ান সাইকেলটা আমরা বুঝে নিই, নেক্সট আমরা আসবো ইউটেরিয়ান সাইকেলে। তো ওভারিয়ান সাইকেলটা বুঝতে গেলে প্রথমত একটু ছবিটাকে বড় করতে হবে, না তো দেখা যাচ্ছে না। তো বড় করে নিলাম, এবার মোটামুটি দেখা যাচ্ছে আশা করি। যদি দেখা না যায় বলবি, আমি আরও একটু বড় করে নিতে পারি। মোটামুটি এটাই ঠিক আছে, তাই না? এটাই ঠিক আছে, নাকি আর একটু বড় করব? এবার দেখা যাচ্ছে, তাই না? না ঠিক না, আছে, ওটাই ঠিক মোটামুটি ছিল। পুরো কার্ভটা এসছে। দেখ, ওভারি থেকে দুটো হরমোন ক্ষরণ হয়, একটার নাম এফএসএইচ আর একটার নাম হচ্ছে এলএইচ। এফএসএইচ কোথা থেকে ক্ষরণ হয়? এফএসএইচ ক্ষরণ হয় সাধারণত গ্রাফিয়ান ফলিকল থেকে, ঠিক আছে? গ্রাফিয়ান ফলিকল থেকে। এলএইচ কোথা থেকে ক্ষরণ হয়? কর্পাস লিউটিয়াম থেকে, ঠিক আছে? কর্পাস লিউটিয়াম থেকে। দুটো আলাদা ধরনের হরমোন ক্ষরণ হয়। এই দুটো হরমোন প্রথম শুরুতে দেখ এফএসএইচের মাত্রা বেশি থাকে এবং এলএইচের মাত্রা কম থাকে। একটা সময় পর উল্টো হয়, এলএইচের মাত্রা বাড়তে থাকে, যেটা পিক পয়েন্টে চলে যায়। আবার এফএসএইচের মাত্রা সে তুলনায় অনেক কম থাকে। ফের এই দুটো হরমোন কমতে থাকে এবং একটা সময় পর দেখ উল্টে যায়, তাই না? ফলিকিউলার ফেজের মধ্যে আমরা একবার উল্টানো দেখি, লিউটিয়াল ফেজের মধ্যে আরেকবার উল্টানো দেখি। ফলিকিউলার ফেজ মানে হলো গ্রাফিয়ান ফলিকুল তৈরির ফেজ, লিউটিয়াল ফেজ মানে হচ্ছে কর্পাস লিউটিয়াম তৈরির ফেজ। প্রত্যেকটারই বাংলা হয় না, ঠিক আছে? তো ফলিকিউলার ফেজ মানে গ্রাফিয়ান ফলিকুল তৈরির ফেজ, লিউটিয়াল ফেজ মানে কর্পাস লিউটিয়াম তৈরির ফেজ। মাঝখানে যে জায়গায় এলএইচ এবং এফএসএইচের সর্বোচ্চ উচ্চতা বা কার্ভের সর্বোচ্চ উচ্চতা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডে 14, 14তম দিন। আর বাকিগুলো 1তম দিন থেকে 14, 14 থেকে 28, মানে ফলিকিউলার ফেজ 1 থেকে 14
আর লিউটিয়াল ফেজ হচ্ছে 28, মানে 14 থেকে 28 বা 15 থেকে 28 এরম ধরে নিতে পারিস। তোরা একটা কাজ কর, তোরা খাতায় এখানে যে ফেজগুলো হয় সেই ফেজগুলো সম্বন্ধে একটু লেখ। কী কী লিখবি? প্রথমে লেখ 1 থেকে 5তম দিন, 1 থেকে 5তম দিন যেটা হচ্ছে মেনস্ট্রুরাল ফেজ। এটা আমি কিন্তু ওভারির বলছি না, এটা আমি ইউটেরাসটা বলে দিচ্ছি আগে। 1 থেকে 5তম দিন যেটা হচ্ছে মেনস্ট্রুরাল ফেজ। আচ্ছা, ছবিতে সেটা দেখ 1 থেকে 7তম দিন বলেছে, ওই 5 আর 7 আর কি কাছাকাছি। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 থেকে 12তম দিন, 6 থেকে 12তম দিন যাকে বলছে রিপেয়ারিং অ্যান্ড প্রলিফারেশন ফেজ বা প্রলিফারেটিভ ফেজ। রিপেয়ারিং, REPARING, রিপেয়ারিং অ্যান্ড প্রলিফারেটিভ ফেজ, দেখ লেখা আছে বানানটা, প্রলিফারেটিভ ফেজ। এটা হলো 6 থেকে 12 দিন। হলো? আচ্ছা, নেক্সট 13 থেকে 15 দিন বা গড়ে 14 দিন, এটাও লিখে রাখ। 13 থেকে 15 দিন বা গড়ে 14 দিন ওভিউলেশন ফেজ। ওভিউলেশন ফেজ, এই ওভিউলেশন ফেজটা আবার ওভারিয়ান সাইকেল থেকে নেওয়া হয়েছে। দেখ, ওভারিয়ান সাইকেলের মধ্যে ওভিউলেশন বলে রয়েছে, ঠিক মাঝখানে, একদম মাঝখানেরটা ওভিউলেশন। বোঝা গেল? 13 থেকে 15 দিন এটা। আচ্ছা, এবার 16 থেকে 28 দিন, 16 থেকে 28 দিন যার দুটো নাম হয়, যার দুটো নাম হয়, যাকে বলা হয় সিক্রেটারি ফেজ, সিক্রেটরি ফেজ অথবা প্রি মেনস্ট্রুরাল ফেজ। সিক্রেটারি ফেজ অথবা প্রি মেনস্ট্রুরাল ফেজ, সিক্রেটারি ফেজ বা প্রি মেনস্ট্রুরাল ফেজ। আচ্ছা, যে দিনগুলো বললাম এগুলো স্ট্যান্ডার্ড। এবার বিভিন্ন বইয়ে এই দিনগুলো একটু আগে পিছু করা থাকে, তাতে এমন কিছু অসুবিধে হয় না, কিন্তু আমি যে দিনগুলো বললাম এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড দিন। এই দিনগুলোই তোরা মোটামুটি পড়বি অ্যাকর্ডিং টু NCERT রুলস মেনে। তোদের বইতে আমি জানি না কি আছে, তো সেটা ওই আর কি, যে পড়া না পড়া সমান আর কি, বুঝলি তো? আচ্ছা, তো মেন ব্যাপারটা তাহলে বলে দিলাম। স্লাইডটা একটু ছোটো করে আনি। এর সঙ্গে কয়েকটা জিনিস তোদের বলার, যেমন এখান থেকে আমরা ঠিক কী কী পড়ব। যখন আমাদের লিখতে দেবে তখন বড় প্রশ্নও দেবে, ছোট প্রশ্নও দেবে। বড় প্রশ্ন যদি দেয় তাহলে আমাকে দুটো সাইকেল আলাদাভাবে বলতে হবে। যেমন ওভারিয়ান সাইকেলটা বুঝিয়ে দিয়েছি, এবার আমি একটু ইউটেরাইন সাইকেলটা বুঝিয়ে দেবো, তারপর ছোট প্রশ্ন কী কী আসবে সেটা বলবো। আচ্ছা, ইউটেরাইন সাইকেলের মধ্যে দেখ 3টে হরমোন আসছে, তাই না? 3টে হরমোন আসছে। আমি জানি না বইতে কটা হরমোন আছে, কিন্তু যেভাবে বলছি এভাবেই ভালো করে পড়বি, হয়ে যাবে। প্রথম হরমোনের নাম ইস্ট্রোজেন, দ্বিতীয়র নাম ইনহিবিন এবং তৃতীয়র নাম প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন সবসময় গ্রাফিয়ান ফলিকল থেকেই বেরোয়, প্রোজেস্টেরন সবসময় কর্পাস লিউটিয়াম থেকেই বেরোয়। ইনহিবিন যে হরমোন সেটা পিটুইটারি থেকে বেরোয়। ইনহিবিনের কাজ আমাদের লাগবে না, নিটের জন্য ইনহিবিনের কাজ লাগবে, বোর্ডের জন্য ইনহিবিনের কাজ লাগবে না। তার মানে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি পড়বো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আচ্ছা, একটু দেখে নিই কী কী কাজ করছে। ইস্ট্রোজেন বেরোচ্ছে গ্রাফিয়ান ফলিকুল অর্থাৎ ফলিকিউলার ফেজ থেকে। প্রথম 14 দিনটা ফলিকিউলার ফেজ, পরের 14 দিনটা লিউটিয়াল ফেজ। গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ইস্ট্রোজেন বেরোচ্ছে, ইস্ট্রোজেন তখন কি করছে দেখ, তলার দিকে আমরা যে ইউটেরাসের ওয়ালটা দেখতে পাচ্ছি, সেই ইউটেরাসের ওয়ালটা দেখ অলরেডি ড্যামেজড ছিল, তাই না? এই যে ড্যামেজড ছিল, তো সেই ড্যামেজ ওয়ালটা কিছুটা পরিমাণ রিপেয়ার করছে। তাহলে ইস্ট্রোজেনের এখানে কাজ কি? ড্যামেজ ওয়াল, এই যে দেখ ড্যামেজ ছিল, নষ্ট হয়ে গেছিলো, এই ড্যামেজ ওয়ালটাকে রিপেয়ার করছে। এবং রিপেয়ার করার পর আস্তে আস্তে করে যখন ডে 14 এলো, এটা খুব ইম্পর্টেন্ট দিন, ডে 14 যখন এলো তখন সেটা রিপেয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, রিপেয়ার্ড হয়ে গেল।
কিন্তু তুই যখন প্রোজেস্টেরনের কাজ দেখবি, প্রোজেস্টেরন ঠিক উল্টো কাজ করছে, সে এর মাঝখানে কিছু গ্যাপ তৈরি করছে বা ক্রিস্টি তৈরি করছে, যেরকম মাইটোকন্ড্রিয়াল ক্রিস্টি ছিল, এখানেও কিছু দেখ ক্রিস্টি তৈরি করছে, সেই ক্রিস্টি বা ইন্টারক্রিস্টাল স্পেস আস্তে আস্তে এর ওপরের যে অংশ তাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়াম স্তরটাকে নষ্ট করে দিচ্ছে, তা সেটা কে করছে বল? সেটা করছে প্রোজেস্টেরন। আর ইস্ট্রোজেন কি করছে? সেটার আবার রিকভারি করছে। ইস্ট্রোজেন বানানটা এখানে একটু অন্যরকম লাগছে তোদের হয়তো দেখে। ইস্ট্রোজেনের অ্যাকচুয়াল বানান হচ্ছে OESTROGEN। আমরা ও এর উচ্চারণ করি না, তার কারণ হলো এটা ইংলিশ ওয়ার্ড নয়। দেখবি যে অনেক সময় এরকম ওয়ার্ড আমরা দেখতে পাই অনেক জায়গায়, এ আর ই একসঙ্গে, ঠিক আছে, তারপর ও আর ই একসাথে, দাঁড়া আবার সেভ হচ্ছে বোধহয়, হ্যাঁ, ও আর ই একসাথে, এরকম ধরনের দেখতে পাই, নিউমোনিয়াতে দেখতে পাই, হ্যাঁ, এরকম ধরনের যুক্তাক্ষর যখন থাকে ইংলিশে তখন এইরকম ধরনের স্পেলিং হয়। তো তোরা OESTROGEN সিউডোপোডিয়া, ওই যখনই এরকম ধরনের বানান দেখবি তখন ইস্ট্রোজেন বানান ই দিয়ে লিখলেও হবে, ও দিয়ে লিখলেও হবে, কোনোটা ভুল নয়। তবে প্রেফার করব ও দিয়ে লেখাটাই, ই দিয়ে লেখাটা নয়, এটাই আমি প্রেফার করব। হ্যাঁ, স্লাইডটা একটু নিচের দিকে নামাবেন? এতটা হয়েছে? আচ্ছা, বেশ, হ্যাঁ হয়ে গেল। তাহলে এখানে লিঙ্ক আছে ওভারিয়ান সাইকেলের সঙ্গে আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ারে নষ্ট হবার। কি লিঙ্ক আছে দেখ, ওভারিয়ান সাইকেলের ডে 14-এর পর আমার ওভাম তৈরি হয়েছে। আর রিপ্রোডাক্টিভ হেলথ এই চ্যাপ্টারটা সবাই পড়েছিস, তো তোরা জানিস যে ওই চ্যাপ্টারটা পড়ানোর সময় বলেছিলাম মেনস্ট্রুয়াল সাইকেল সম্বন্ধে, যে মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে এমন একটা পরিবর্তন ওভারি এবং ইউটেরাসে, যখন নাকি ওভামটা নিষিক্ত হওয়ার পর এন্ডোমেট্রিয়াম স্তর নষ্ট হয়ে যাওয়ার পর যে মানে কি বলবো, ইউটেরাসের যে অংশটা থাকে সেখানে রোপণ হয়। এবং তখন মানে সবাইকেই বলা হয়েছিল যে রোপণ হওয়ার জন্য বৃক্ষরোপণ যে ব্যাপারটা, সেইটা নিয়ে আমরা মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছিলাম, ক্লাসটা বোঝার চেষ্টা করেছিলাম, যে বৃক্ষরোপণ করতে গেলে যেরকম মাটি প্রস্তুত করতে হয় ঠিক সেইভাবে একটা ফার্টিলাইজড ওভামকে রোপণ করার জন্য এন্ডোমেট্রিয়াম স্তরটা তুলে সেখানে একটা লেয়ার তৈরি করতে হয়, তাই তো? তার মানে জমিটা তৈরি করতে হয়। তো এখানে যখনই আমরা দেখছি যে আফটার ওভিউলেশন যখন প্রি মেনস্ট্রুয়াল ফেজে আমরা চলে যাচ্ছি, বিশেষ করে 14 দিনের পর, তখনই কিন্তু ব্লিডিং ফেজটা আস্তে আস্তে চলে আসছে। তার কারণ কি না, তখন ওই ব্লাড ভেসেল সরু সরু যেগুলো রয়েছে, বুঝতেই পারছি সেগুলো সব ব্লাড ভেসেল, এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। তো ব্লাড ভেসেলগুলো তখন আস্তে আস্তে ওপর দিকে উঠে আসে এবং এন্ডোমেট্রিয়াম স্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্লাড ভেসেলগুলো থেকে ব্লাড রিলিজ হতে থাকে এবং তারপর যখন ভ্রূণটা রোপণ হয়ে যায় তখন নতুন করে আবার এন্ডোমেট্রিয়াম লেয়ার তৈরি হয়ে যায়। তো এটা বারবার আমাদের শরীরে ফিমেল বডিতে রিপিট হয়। তার কারণ হলো ফার্টিলাইজড ওভামটা হচ্ছে কি হচ্ছে না তার জন্য কোনো সিগন্যাল বডি পায় না। এই একটাই ত্রুটি রয়ে গেছে বলতে পারি, যার জন্য বারবার এই সাইকেলটা হতে থাকে। তো এই সাইকেলটা হওয়ার জন্য মানে ফিমেল বডিতে আয়রন ডেফিসিয়েন্সিও যেমন দেখা দেয়, ঠিক তেমনই এই সাইকেলটা হওয়াটাও প্রয়োজন। শুধুমাত্র যে তোর রোপণের পারপাসে তা নয়, জরায়ুর গাত্রে ভিতরের পোর্শনটা কি বলবো, যে মৃত কোষ থাকে সেই মৃত কোষটা বেরোনোর জন্য এই ধরনের প্রসিডিওর এখানে হওয়ার দরকার হয়। ঠিক আছে, মেনস্ট্রুয়াল ফেজে দুটো ইম্পর্টেন্সই আছে, একটা তো ইমপ্ল্যান্টেশন অবশ্যই, আর একটা হচ্ছে জরায়ুগাত্রের ভেতরটা পরিষ্কার হওয়ার জন্য, সিম্পল ভাষায় তার যে ডেড সেল, এই ডেড সেলগুলো বেরোনোর জন্য এই জিনিসটা প্রয়োজন হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের মেনস্ট্রুয়াল ফেজ পর্যন্ত রইল। নেক্সট পার্টটা থেকে, মানে নেক্সট পার্ট বলতে ফার্টিলাইজেশন পার্টটা থেকে আমরা পরের অনলাইন ক্লাসে এই ক্লাসটা শুরু করব। আর একটা ক্লাস লাগবে ফার্টিলাইজেশনের পর, তাহলে এটা হয়ে যাবে। এবং এরপর আমি
অন্য একটা যে কোনো যে থিওরি ব্যাচের যে ক্লাসগুলো হচ্ছে তার সঙ্গে আর একটা টাইম বা ডেট এরকম দেবো, যেখানে হচ্ছে কনফিউশন যদি কোনো জায়গায় থাকে, ডাউট যদি কোনো জায়গায় থাকে, যেহেতু ক্লাসটা অনলাইনে নিচ্ছি তো সেটার জন্য আর একটা অপশান দেবো যে ক্লাসে তোরা তোদের ডাউটগুলো ক্লিয়ার করবি। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই ডাউট ক্লিয়ারিং হোক বা যাই হোক না কেন, এই ক্লাসটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে তোদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রেও। সেটা হচ্ছে আমরা অনেক কম বোর্ড ওয়ার্ক করছি এখানে, কারণ ম্যাক্সিমাম ছবি আমরা ইন্টারনেট থেকে পেয়ে যাচ্ছি এবং ছবিগুলো অনেক ক্লিন অ্যান্ড ক্লিয়ার, তো সেটাও একটা খুব বড় বেনিফিট। দ্বিতীয়ত হচ্ছে তোরা অনেক সময় কী করিস, আঁকিস বা লিখিস, সেই সময়টা আমি বসে থাকি, এখানে সেরকম কিছু হচ্ছে না। তোরা রেকর্ডিং দেখে হয়তো লিখছিস, এখন সবাই লিখছিস বলে মনেও হয় না, বুঝতে বুঝতে লেখা যায়ও না। যাই হোক না, আমি আমি মানে বলছি না সেটা, কিন্তু ছবি টবিগুলো তো তোরা আঁকতে পারছিস না, না সেটা ওই রেকর্ডিং দেখে বা এ থেকে তোরা করে নিবি, ভালো, সেটাও খারাপ বলছি না, সেটাও খারাপ বলছি না, সেটাও ভালো। তো এটা একটা বেনিফিট আমার মনে হয়, সব থেকে বড় জায়গা। ঠিক আছে, আপাতত আমি রেকর্ডিংটা স্টপ করছি, কারো যদি ডাউট থাকে বলতে পারিস। আচ্ছা, খুব ছোট্ট একটা পার্ট একটু আজকে মিস হয়ে গিয়েছিল, খুবই ছোট্ট পার্ট, তো সেটা একটু বলে দিই, হয়তো পরের ক্লাসে মনে থাকতো না। সেটা হচ্ছে লেডিক সেল। ঠিক আছে, এই যে লেডিক সেল, এই জিনিসটা টেস্টোস্টেরন তৈরি করে, টেস্টোস্টেরন, এইটুকুনি আমার বলা একটু মিস হয়ে গেছিলো। আর কি কি সেল আজকের ক্লাসে পড়তে হবে বড় প্রশ্নের জন্য বলছি, বড় প্রশ্নের জন্য, বড় মানে খুব বড় নয়, 2 থেকে 3 নাম্বার। সার্টোলি কোষ, তার কাজ, লেডিক সেল, তার কাজ, স্পার্মাটোগোনিয়াম কোষ, তার কাজ, এ কটাই। আর যদি ওভারি থেকে ধরিস তাহলে ওভারির মধ্যে আর একটু ছোট করে নিই, হ্যাঁ, ওভারির মধ্যে দেখ সেকেন্ডারি ফলিকল, এটা কোনো কোষ নয়, সেকেন্ডারি ফলিকল তার কাজ, প্রাইমারি ফলিকল তার কাজ, প্রাইমোডিয়াল ফলিকল যাকে আমরা উগোনিয়াম কোষ বলছি, এর কাজ। হ্যাঁ, ওই তো যেগুলো সার্কেল করা আছে দেখ, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, আর লাস্টে হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল, এইটা প্রাইমর্ডিয়াল ফলিকল। স্যার, আমরা 10-এ পড়েছিলাম যে টেস্টোস্টেরন শুক্লাশয়স্থিত লেডিকের আন্তঃকোষ থেকে ক্ষরণ হয়, আর লেডিক থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, ব্যাপারটা ওই বুঝলাম। কোষটাতে তোর, আমি একটু এতে আসি, দেখাচ্ছি, মানে কোথায় গেল ছবিটা, হ্যাঁ, লেডিক সেলগুলো কোথায় আছে দেখ, লেডিক সেলগুলো আছে হচ্ছে সেমিনিফেরাস টিউবুলের মাঝখানে, এই কারণে একে আন্তঃকোষ বা ইন্টারস্টিশিয়াল সেল বলে, ইন্টারস্টিশিয়াল সেল, মানে দুটোর মাঝে আছে, দুটো সার্টোলি কোষের মাঝখানে আছে, সেই জন্য কি ইন্টারস্টিশিয়াল সেল বলে। এবার এই কোষেতে, এই লেডিক কোষেতে জিএনআরএইচ থেকে তৈরি হওয়া গোনাডোট্রপিক হরমোন, জিএনএইচ মানে এফএসএইচ এবং আইসিএসএইচ, এই দুটো হরমোনের মধ্যে আইসিএসএইচ আসে লেডিক কোষে, এবং লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন উৎপাদন যে করে সে তো ক্ষরণও করে, সেই জন্য লেডিক কোষ প্রথমে আইসিএসএইচের দ্বারা প্রভাবিত হয়, নেক্সট সেখান থেকে হরমোনটা ক্ষরণ করে, এই হচ্ছে কাজ ওদের। আচ্ছা।